আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইনফিনিটি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে বাক্যের ক্ষুদ্রতম একক কি, আর দ্বিতীয় বিষয় হচ্ছে বানানের নিয়ম। বানানের নিয়ম যেটা আছে এটা ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যারা আছে সবারই আছে। একই কারো বইয়ে কম দেওয়া আছে, কারো বইয়ে বেশি দেওয়া আছে। আচ্ছা, বানানের নিয়মটা আসলে একটা বা দুইটা ক্লাসে আলোচনা করে শেষ করা যাবে না। শেষ করা যাবে, তবে ক্লাসের সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমি দুইটা তিনটা আলোচনা এখানে করব, আমার সাধ্য অনুযায়ী সহজভাবে বোঝানোর চেষ্টা করব। অনেকের হয়তো বা নিয়মগুলো জানা থাকতেও পারে, কারো জানা নাও থাকতে পারে। তবে আমার বিশ্বাস, কেউ যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে, আর আমি আমার সাধ্যমতো তো বোঝানোর চেষ্টা করব, আমি আশা করব ইনশাল্লাহ সে বুঝবে। আচ্ছা, তাইলে দুইটা তিনটা বানানের নিয়ম আলোচনা করবো, আর হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক, এটা নিয়ে ইদানিং একটু সমস্যা হচ্ছে। কেউ বলতেছে বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ, কেউ বলতেছে ধ্বনি। এখন আপনার কি হতে, মানে আপনার মন কি বলে যে এটা কি হতে পারে উত্তর? আপনি একটু স্কিপ করে 10 সেকেন্ড হোক 15 সেকেন্ড হোক একটু ভেবে নেন। আচ্ছা, অনেক লেখক সহ অনেকেই বলছে যে বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। আর আমি যে বলতেছি ধ্বনি, মানে আমার মতামত হলো ধ্বনি, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আমার মতামত এটা। আমার মতামত এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে, আমার যারা বড় আছে বয়সে, বা যাদেরকে আমি গুরু মনে করি বা অন্যরকম সম্মানের চোখে দেখি, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে হ্যাঁ, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি হবে, শব্দ হবে না। তবে অনেকেরই আপত্তি যে বাক্যের ক্ষুদ্রতম একক হবে শব্দ। আচ্ছা, আমার যেটা মতামত বা আমার যেটা চিন্তা ভাবনা, সেটা হলো, আমি যদি একটা বাক্য লিখি, আমরা বিদ্যালয়ে যাই, তাহলে এটা একটা বাক্য, তাই না? এটা একটা কি বাক্য? তো অনেকের মতামত হলো যে বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। আচ্ছা, বাক্যের ভিতরে যখন আমরা এটা একটা শব্দ, বিদ্যালয় এটা একটা শব্দ, যাই এটা একটা শব্দ, শব্দ যখন এককভাবে বসে তখন সেটাকে বলা হয় শব্দ। যেমন আমি, এটা একটা শব্দ। আম, জাম, এগুলো এক একটা শব্দ। কিন্তু ওই শব্দই যখন বাক্যের ভিতরে থাকে তখন তো সেটা আর শব্দ থাকে না, তখন সেটা হয়ে যায় পদ। তাহলে আমরা এটা কিন্তু একটা পদ, বিদ্যালয় এটা একটা পদ, যাই এটা একটা পদ। ক্রিয়াপদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ থাকতেই পারে বাক্যের ভিতরে। তো এটা তো আর এই শব্দগুলো তো বাক্যের ভিতরে, এগুলোর নাম শব্দ নয়, এগুলোর নাম কি? পদ, তাই না? আচ্ছা, বুঝলাম। এটা নিয়ে আমার অভিযোগ নাই। আমার কথা হলো, তাহলে অনেকেই বলতেছে বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ, তো এটা তো শব্দই না, এটা তো পদ হিসেবে বসতেছে, তাই না? আচ্ছা, আপনার চিন্তা অনুযায়ী বা অন্য 10 জনের চিন্তা অনুযায়ী, বা যারা যারা বলতেছেন যে বাক্যের ক্ষুদ্রতম শব্দ, তাদের চিন্তা অনুযায়ী ধরে নিলাম এটা শব্দ। আচ্ছা, শব্দ যদি এটাকে ধরে নেই, তাহলে এটাকে তো ভাঙানো যাচ্ছে। বিদ্যালয়কে তো ভাঙানো যাচ্ছে যে বিদ্যা যোগ আলয়, ভাঙানো যাচ্ছে না? তাহলে বিদ্যা এটা একটা শব্দ, আলয় এটা একটা শব্দ। বিদ্যা মানে পড়াশোনা বা জ্ঞান, আলয় মানে কি? বাড়ি। তা যে বাড়িতে বা যেখানে, যে স্থানে কি করা হয়, পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে কি? বিদ্যালয়। আচ্ছা, সন্ধিটা হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য। আচ্ছা, আমি যদি লিখি যে সে ঢাকায় জিনিস পছন্দ করে, ঢাকায়, তাহলে এখানে কিন্তু বাক্যের ভিতরে যখন শব্দগুলো বসতেছে তখন আর তার নাম কিন্তু শব্দ থাকলো না, তখন তার নাম হয়ে গেল কি? পদ। তো এই পদটাকে তো ভাঙানো যাচ্ছে, ঢাকা যোগ আই, এটা তো প্রত্যয় সাধিত হয়ে গেল। এই শব্দ বা এই পদটা কি প্রত্যয় সাধিত শব্দ হয়ে গেল না? ক্লাস 9-10-এর ব্যাকরণ বইয়ে একটু খুঁজলে তো দেখা যায়, ওখানে তো লেখা আছে ঢাকা যোগ আই, ঢাকাই প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এই যে আই, তাই না? আই, এটা কি একটা শব্দ নাকি একটা ধ্বনি? শব্দ হতে হলে সেটাকে তো অর্থপূর্ণ হতে হবে, আর ধ্বনি তো অর্থপূর্ণ নাও হতে পারে। তাইলে আমার কথা হলো, আমরা এখান থেকে কি পাচ্ছি? ধ্বনি পাচ্ছি, তাই না? কি পাচ্ছি? ধ্বনি পাচ্ছি। এখন আমার কথা হলো যে বাক্যের ক্ষুদ্রতম একককে যদি শব্দ ধরি, বাক্যের ক্ষুদ্রতম একককে যদি আমি মনে করি শব্দ, তাহলে শব্দকেও তো আবার ভাঙানো যাচ্ছে। শব্দকে ভাঙালে ক্ষুদ্রতম যে অংশটা থাকতেছে সেটাকে তো আমরা বলতেছি ধ্বনি।
তাহলে আমার মতামত হলো, এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মতামত হলো বাক্যের ক্ষুদ্রতম একক যদি আপনি শব্দকে ধরেন, তাহলে ওই শব্দকে ভাঙালেও তো ধ্বনি পাওয়া যাচ্ছে, তাহলে এই অনুযায়ী তো বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি হচ্ছে। এরপরে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন, আমি কারো মতামতকে অসম্মান করছি না। আচ্ছা, এখন হচ্ছে বানানের আমরা 2টা থেকে 3টা নিয়ম শিখব। প্রথমত আমি কয়েকটা শব্দ লিখব, ওই শব্দগুলো আপনাকে বলবো যে কোনটা সঠিক কোনটা সঠিক। সেটা হলো, আমি লিখলাম গীতাঞ্জলি, এটা একটা লিখলাম, আবার নিচে একটা লিখলাম গীতাঞ্জলি, কোনটা সঠিক? এখন আপনার মনে হতে পারে এটা সঠিক, বা অনেকে এটা লেখে, কিন্তু এটা আসলে ভুল, এটা আসলে সঠিক, এটা আসলে ভুল, এটা আসলে সঠিক। আচ্ছা, আরেকটা বানান, এটা অনেক জায়গায় লেখা থাকে শ্রদ্ধাঞ্জলি, এটা সঠিক নাকি শ্রদ্ধাঞ্জলি, এটা সঠিক? তো এটা আমি অনেক জায়গায় নিজে ব্যক্তিগতভাবে দেখছি, আপনারাও দেখে থাকবেন, অনেক জায়গায় এটা লেখা থাকে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভুল, সঠিক হচ্ছে এটা। কেন? আমি যে সঠিক বললাম কেন? নিয়মটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। কি কি প্রত্যয়? আলি, অঞ্জলি, আবলি, আলি, অঞ্জলি, আবলি, আলি, অঞ্জলি, আবলি, আলি, অঞ্জলি, আবলি, এই 3টা প্রত্যয় দিয়ে কোনো শব্দ গঠন করা হলে, এই 3টা শব্দ দিয়ে, এই 3টা প্রত্যয় দিয়ে কোনো শব্দ গঠন করা হলে সেই শব্দে অবশ্যই কি কার হবে? হ্রস্ব ইকার দিতে হবে, দীর্ঘ ইকার দেওয়া যাবে না, কারণ এখানেই তো হ্রস্ব ইকার আছে, এখানে হ্রস্ব ইকার আছে না। তাহলে গীতা যোগ অঞ্জলি, গীতাঞ্জলি। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে গীতাঞ্জলি বা শ্রদ্ধাঞ্জলিতে কেন দীর্ঘ ইকার হচ্ছে না, কেন হ্রস্ব ইকার, তাহলে আপনি বলবেন যে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ, তাহলে এই শব্দগুলো প্রত্যয় সাধিত শব্দ বা প্রত্যয় নিষ্পন্ন শব্দ, তাই না? যেমন গীতা যোগ অঞ্জলি, তাহলে যেহেতু আমাদের প্রত্যয় কি আছে? হ্রস্ব ইকার আছে, তাহলে কি হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে রচনা বলি বানান কি হবে? রচনা বলি, এটা সঠিক হবে নাকি রচনা বলি, এটা সঠিক হবে। তাহলে রচনা যোগ আবলি প্রত্যয় আছে না, রচনা যোগ আবলি, তাহলে আবলিতে কি আছে? হ্রস্ব ইকার আছে, তাহলে এই যে এটা হবে ঠিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা প্রথম নিয়ম আমাদের ছিল, আলি, অঞ্জলি, আবলি দ্বারা, আবলি প্রত্যয় দ্বারা সাধিত শব্দগুলোতে দীর্ঘ ইকার না দিয়ে কি দিতে হবে? হ্রস্ব ইকার দিতে হবে। আচ্ছা, এখন আরেকটা আমি একটু দেখাই, সেটা হলো কমন ভুল সেদিন দেখলাম আর কি, এটা অনেকের জানাও থাকতে পারে, সেটা হলো শহীদ বানান এটা সঠিক নাকি শহীদ বানান এটা সঠিক। কিছুদিন আগে পেজ থেকে পোস্ট করছিলাম, তারপরে হচ্ছে আমি লিখতে পারি ঈদ বানান এটা সঠিক নাকি ঈদ বানান এটা সঠিক, তাই না? একাডেমি বানান যেটা আছে, একাডেমি, এটা সঠিক নাকি একাডেমি, এটা সঠিক। আচ্ছা, এরপর হচ্ছে এই 2টা আগে দেখি, এই 3টা উদাহরণ দিয়ে আগে দেখি। আচ্ছা, শহীদ, আমাদের এখানে এটা সঠিক হবে হচ্ছে এটা, এটা হচ্ছে ভুল, আবার এখানে সঠিক এটা, এটা হচ্ছে ভুল, আবার এখানে সঠিক হচ্ছে এটা, ভুল হচ্ছে এটা। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সাধারণত বেশিরভাগ, সব না, বেশিরভাগ তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ ইকার ব্যবহার করতে হয়, এটা এমনি আপনি মনে রাখেন, বেশিরভাগ তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ ইকার ব্যবহার করতে হয়। আচ্ছা, বিদেশি শব্দ, বিদেশি শব্দের অন্তর্গত অনেক শব্দ হতে পারে, বিদেশি শব্দের অন্তর্গত অনেক শব্দ হতে পারে, আরবি হতে পারে, ফার্সি হতে পারে, ইংরেজি হতে পারে, পর্তুগিজ হতে পারে, অনেক কিছু হতে পারে, উর্দু হতে পারে, ওগুলো বিদেশি শব্দের অন্তর্গত। আর বিদেশি শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমির নিয়মটা হচ্ছে বিদেশি ভাষা হতে আগত শব্দে সবসময় হ্রস্ব ইকার হবে, বিদেশি ভাষা হতে আগত শব্দে, তাহলে বিদেশি শব্দ, তাহলে বিদেশি শব্দে, বিদেশি শব্দে হ্রস্ব ইকার হবে, কি হবে? হ্রস্ব ইকার হবে। বিদেশি ভাষা হতে আগত শব্দে কি কার হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে শহীদ,
শহীদ এই শব্দটা তো বিদেশি ভাষা হতে আগত। শহীদটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। শহীদটা কি ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। তৎসম শব্দ হইলে তাইলে দীর্ঘ ইকার হতো। এটা তো তৎসম শব্দ না। তৎসম কি, এটা নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে। আচ্ছা, তাইলে শহীদটা হচ্ছে, যদি আপনাকে কেউ বলে শহীদে কেন দীর্ঘ ইকার হবে না, তাহলে আপনি বলবেন শহীদ কোনো তৎসম শব্দ না, শহীদটা হচ্ছে বিদেশি বা ফার্সি ভাষার অন্তর্গত শব্দ। আর বিদেশি শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী দীর্ঘ ইকার না দিয়ে কি কার দিতে হয়? হ্রস্ব ইকার দিতে হয়। এরপরে ঈদ যেটা আছে, ঈদটা হচ্ছে আপনার আরবি ভাষার শব্দ। এবার যদি ভুল না হয়, ঈদটা হচ্ছে আরবি ভাষার শব্দ। তা আরবিটাও কি বিদেশের ভিতরে পড়তেছে না? তাহলে বিদেশি শব্দ হলে হ্রস্ব ই কার দিতে হবে। তো এখানে কিন্তু আমি হ্রস্ব ই কার লিখছি, হ্রস্ব ই হতে পারে হ্রস্ব ই কার, সেটা ওই বানানটার উপরে নির্ভর করবে কিভাবে লেখা আছে। তাহলে এখানে হ্রস্ব ই কার, এটা ঠিক। একাডেমি, আগে কিন্তু বাংলা একাডেমির বানান এইভাবে লেখা ছিল আগে। পরবর্তীতে তারা আর কি সংশোধন আনলো, যে ওই যে যেটা আমি বললাম বিদেশি ভাষা হতে আগত। একাডেমি মানে কি? প্রতিষ্ঠান না? একাডেমি মানে কি? প্রতিষ্ঠান। তাহলে একাডেমি, এটার একটা মানে যেহেতু আছে, এটা তো তৎসম শব্দ না, ইংরেজি শব্দ। একাডেমি মানে প্রতিষ্ঠান, তো ইংরেজি শব্দ যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে একাডেমি ইংরেজি শব্দ হইলে আমরা কি, ওই যে বিদেশি ভাষার শব্দ, তাহলে ইংরেজি বিদেশি ভাষার শব্দের ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার দিব না, এটাকে হ্রস্ব ইকার দিব? হ্রস্ব ইকার দিব। তাহলে এখানে মূল নিয়মটা হচ্ছে যে বিদেশি ভাষা হতে আগত শব্দে, সেটা আরবি হোক, ফার্সি হোক, তাই না, বা হচ্ছে ইংরেজি হোক বা হিন্দি হোক, সেখানে আমাদের কি দিতে হবে? হ্রস্ব ইকার দিতে হবে, দীর্ঘ ইকার দেওয়া যাবে না। আর একটা নিয়ম, এটা করে শেষ করে দেবো, এটা কমন নিয়ম, 7-8 বইয়েও থাকে, তাই যাদের জানা নেই তাদের জানা হবে আর কি। সেটা হলো বাঙালি বানান এটা সঠিক নাকি বাঙালি বানান এটা সঠিক। তারপরে ইংরেজি বানান এটা সঠিক নাকি ইংরেজি বানান এটা সঠিক। তারপরে আমি আরো লিখতে পারি এখানে, ফরাসি এটা সঠিক নাকি ফরাসি এটা সঠিক। ভারতীয় এটা সঠিক নাকি ভারতীয় এটা সঠিক। তারপরে আমি লিখতে পারি আরবি, সরেয়া র আরবি এটা সঠিক নাকি সরেয়া র বদরিকারি এটা সঠিক। আচ্ছা, আমি কোনটা সঠিক কোনটা ভুল সেটা আগে চিহ্নিত করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে এটা ভুল এটা সঠিক, এখানেও এটা ভুল এটা সঠিক। তারপরে হচ্ছে ফরাসি, এখানে এটা ভুল এটা সঠিক। ভারতীয় এটা সঠিক এটা ভুল। আরবি এটা হচ্ছে ভুল এটা হচ্ছে সঠিক। আচ্ছা, এখন কেন সঠিক আরেকটা উদাহরণ দিতে পারি। আরবীয় এটা সঠিক নাকি হচ্ছে আরবীয় এটা সঠিক? এটা সঠিক হবে হচ্ছে এটা। আচ্ছা, এখন কেন সঠিক? ভাষা বা জাতির নাম হইলে, ভাষা বা জাতির নাম বোঝালে সেখানে দীর্ঘ ইকার না হয়ে হ্রস্ব ইকার দিতে হবে। ভাষা বা জাতির নাম হলে হ্রস্ব ইকার দিতে হবে, দীর্ঘ ইকার দেওয়া যাবে না। আবার ভাষা বা জাতির নাম বোঝালে দীর্ঘ ইকার না দিয়ে কি দিতে হবে? হ্রস্ব ইকার। তাহলে বাঙালি এটা একটা জাতির নাম না? তাহলে জাতির নাম হোক আর ভাষার নাম হোক, যদি বোঝায় তাহলে কি দিতে হবে? হ্রস্ব ইকার দিতে হবে। তাহলে দীর্ঘ ইকার দিলে এটা ভুল। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে বাঙালি বানানে কেন দীর্ঘ ইকার দিলে ভুল হবে, আপনি বলবেন যে বাঙালি একটা জাতির নাম, আর জাতির নাম অথবা ভাষার নাম বোঝালে সেখানে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী কি দিতে হবে? হ্রস্ব ইকার দিতে হবে। এরপরে ইংরেজি, তাই না, ইংরেজি একটা ভাষার নাম না? তাহলে ভাষা বা জাতির নাম হইলে কি হবে? হ্রস্ব ইকার দিতে হবে। তাহলে এটা সঠিক। দীর্ঘ ইকার দিলে সেটা কি হবে? ভুল হবে, কারণ বাংলা একাডেমি বলে দিচ্ছে ভুল হবে, তাই ভুল হবে। এরপরে ফরাসি জাতির নাম, তাহলে ভাষা বা জাতির নাম হলে হ্রস্ব ইকার, এটা ঠিক এটা ভুল। এখন ভারতীয়, এটাও তো জাতি, তাই না? ভারতীয় জাতি বা জাতীয়তা, কিন্তু এখানে বুঝতে হবে এটা কেন ভুল হলো, এখানে হ্রস্ব ইকারটা কেন ভুল হলো, দীর্ঘ ইকারটা কেন ঠিক হলো। এই শব্দটা প্রত্যয় সাধিত শব্দ, ভারত যোগ ইও প্রত্যয় আছে, ভারত যোগ ইও, আর প্রত্যয়ের ভিতরে কি আছে? দীর্ঘ ই বা দীর্ঘ ইকার আছে না? প্রত্যয়ের ভিতরে কি আছে? দীর্ঘ ই আছে, তো সেটারই সংক্ষিপ্ত রূপ দীর্ঘ ইকার।
তাহলে এই জন্য প্রত্যয় সাধিত হওয়ার কারণে কিন্তু এখানে দীর্ঘইকার, এটাই কি হচ্ছে, সঠিক হচ্ছে। সেম ভাবে আরব যোগ আরবীয়, আরব যোগ ইও আরবীয়, আরব যোগ ইও আরবি, এই যে ইও প্রত্যয় আছে, তো ইও প্রত্যয় থাকলে সেখানে তো হ্রস্বইকার হবে না, দীর্ঘইকার হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এই ছিল কিছু নিয়ম। যে আরেকটা আছে যে চীনা বানান, যারা চীনে থাকে, জাতি, চীনা জাতি, তো এটা সঠিক হবে নাকি হচ্ছে এটা সঠিক হবে? এটা একটু ব্যতিক্রম, কিন্তু আমি বলছিলাম যে জাতির নাম হইলে সেখানে হ্রস্বইকার দিতে হবে, জাতির নাম হইলে কি হ্রস্বইকার দিতে হবে, সে অনুযায়ী তো এটা ঠিক হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে আসলে ঠিক এটা, ভুল এটা। কেন? কারণ এই চীনা মানে এটার অর্থ চলে আসতে পারে পরিচিত, যে লোকটা আমার চীনা, লোকটা আমার চেনা, তা এটার অর্থ চলে আসতে পরিচিত, অর্থের কারণে তা এটা হচ্ছে এই যে এই চীনা, এটাই সঠিক হিসেবে গণ্য করা হবে অর্থ বিভ্রান্তির জন্য। তো চীনা মানে তো পরিচিত লোক, তাই না? আর এই চীনা মানে হচ্ছে যারা চীনা জাতি। তাহলে এখানে শুধুমাত্র এই ক্ষেত্রে একটু আমরা ব্যতিক্রম দেখতেছি, যে জাতির নামের ক্ষেত্রে সেখানে হচ্ছে চীনা নামে এখানে আমরা দীর্ঘইকার হ্রস্বইকার ব্যবহার না করে কি ব্যবহার করতেছি, দীর্ঘইকার ব্যবহার করতেছি, কারণ অর্থ বিভ্রান্তি এড়ানোর জন্য। তো এটা ছিল আজকের ভিডিও, যদিও কিছু নিয়ম অনেকেরই জানা থাকবে। এরপরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগ থাকতেই পারে, হ্যাঁ জানাতে পারেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য থেকে উত্তর দেওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।